আচ্ছা, নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। তো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ বলতে এখানে কি বুঝিয়েছে? বায়ুমণ্ডল পৃথিবীর সমস্ত স্থানে, পৃথিবীর সমগ্র অঞ্চলের বায়ুমণ্ডল সমানভাবে কিন্তু উত্তপ্ত হচ্ছে না, এবং তার পিছনে বিশেষ কিছু কারণ আছে। সেই কারণগুলোই আমরা এখানে এখন আলোচনা করব। এই বায়ুমণ্ডল চ্যাপ্টারে কিন্তু এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বিগত বছরের টেস্ট পেপারে 2026, 2025-26 বিগত বছরের টেস্ট পেপারে বেশ কয়েক জায়গাতে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো, বা বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো। তাহলে পরে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য বিষয়টা কি সেটা আমরা আগে একটু বুঝে নিই। পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে কার দ্বারা? সূর্যরশ্মি দ্বারা। সূর্যরশ্মি হচ্ছে পৃথিবীর তাপীয় শক্তির একমাত্র উৎস। এবার বায়ুমণ্ডল কিন্তু সরাসরি সূর্য হচ্ছে না, বায়ুমণ্ডল উত্তপ্ত করছে ভূপৃষ্ঠকে, এবং থাকা বায়ু পরিবহন ও পরিচালন পদ্ধতির মধ্যে দিয়ে উত্তপ্ত হচ্ছে। বোঝা গেল? তাহলে পারে এই বিশেষ কিছু কারণের জন্য পৃথিবীর সমস্ত স্থানে কিন্তু বায়ুমণ্ডল সমানভাবে উত্তপ্ত হচ্ছে না। ঠিক আছে? তো এই যদি 5 নম্বরের যদি একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনের আনসার কিভাবে লিখবি সেই ফরম্যাটে এই নোটটা বানানো আছে। তোমরা চাইলে এই নোটটাকে তোমরা তোমাদের আনসার কপি হিসাবে ইউজ করতে পারো। এই নোটটাকে তোমরা খাতা পেনে নোট করে নাও, নিয়ে তোমরা এটাকেই রেডি করে ফেলো তোমাদের আনসারের জন্য। ভূমিকা ভূমিকা যেরকমটা দেয়া আছে, সূর্য থেকে আগত সৌরকিরণ বা সূর্যরশ্মির তাপীয় ফল, যেটা ইনসুলেশন ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আমরা সকলেই জানি সূর্য থেকে আগত সৌরশক্তি বা সূর্যরশ্মির তাপীয় ফল, যেটা ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তবে পৃথিবীর সব জায়গার বায়ুমণ্ডল সমানভাবে উত্তপ্ত হয় না। স্থানভেদে বায়ুমণ্ডলের এই উষ্ণতার তারতম্য পরিলক্ষিত হয়, এবং এর কারণগুলি নিচে আলোচনা করা হলো। তো নিচে কারণগুলি আমি তোমাদের জন্য একটা মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে কারণগুলি আমি তোমাদের ফার্স্ট তুলে ধরেছি। ফার্স্ট কারণ হচ্ছে অক্ষাংশ, উষ্ণতা, স্থলভাগ ও জলভাগের বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল ও সূর্যরশ্মির পতন কোণ, ভূমির ঢাল ও সূর্যরশ্মির পতন কোণ। তারপরে হচ্ছে মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, স্বাভাবিক মৃত্তিকা, নগরায়ন। এই কটা পয়েন্ট আমরা রেডি করলে আমাদের এই টপিকটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অক্ষাংশের প্রভাব। অক্ষাংশের মতন আরেকটা জিনিস আছে, যেটাকে আমরা বলছি দ্রাঘিমাংশ। যেটাকে আমরা কি বলছি? দ্রাঘিমাংশ। তাহলে পরে পৃথিবীর মানচিত্রে আমরা অনেকে এরকম কিছু লাইন দেখেছি, এগুলোকে বলা হয় অক্ষাংশ। এবং পাশাপাশি আমরা এরকম কিছু লাইন দেখেছি, এরকম উপর থেকে নিচের দিকে এরকম কিছু লাইন দেখেছি, এইগুলোকে বলা হয় হচ্ছে দ্রাঘিমাংশ। ঠিক আছে? এগুলোকে বলা হয় হচ্ছে দ্রাঘিমাংশ। মেনলি এগুলো পৃথিবীর কোনো স্থানের কোনো পার্টিকুলার কোনো স্থানকে নির্ণয় করতে কাজে লাগে। এই অক্ষাংশ মূলত আমাদের উত্তর এবং দক্ষিণ স্থানকে বোঝায়। মানে কোনো একটা অঞ্চল ঠিক উত্তরে না দক্ষিণে, পার্টিকুলার উত্তর দক্ষিণে কোন পজিশনে অবস্থিত সেটা দেখায়। এবং আমাদের দ্রাঘিমা দেখায় হচ্ছে পূর্ব পশ্চিমে, পূর্ব বা পশ্চিম। তাহলে এবার উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের ইন্টারসেক্ট করলে আমরা পার্টিকুলার এরিয়াটার আমরা লোকেশন পেয়ে যাই। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের অক্ষাংশের কি কাজ আছে? এক্ষেত্রে অক্ষাংশের কাজ হচ্ছে, অক্ষাংশ পৃথিবীর ঠিক মাঝখান বরাবর যে অক্ষাংশ, সেটা হচ্ছে 0 ডিগ্রি, এবং উপরে আছে 90 ডিগ্রি নর্থ
এবং নিচে আছে 90° সাউথ। ক্লিয়ার? এবার দেখো সূর্য রশ্মি যে পৃথিবীর দিকে আসছে, পৃথিবীতে আসছে, সেই সূর্যরশ্মি ঠিক মাঝ বরাবর লম্বভাবে পড়ছে এবং যত উত্তর ও দক্ষিণে যাচ্ছে তত সূর্যরশ্মি কি হচ্ছে, তির্যকভাবে পড়ছে। এবার মেন ফ্যাক্টরটা, মেন মেকানিজমটা এখানে, যে লম্বভাবে পড়ার কারণে এখানে খুব কম অঞ্চলে অতিরিক্ত পরিমাণ সৌরশক্তি রয়েছে এবং এখানে অনেকটা বেশি অঞ্চল জুড়ে সৌরশক্তিটা ছড়িয়ে যাচ্ছে। এখানে অনেকটা বেশি অঞ্চল জুড়ে সৌরশক্তিটা ছড়িয়ে যাচ্ছে। কেন? কারণ তির্যকভাবে পড়ছে তার জন্য। এটাই হচ্ছে মেন মেকানিজম। তো এর ফলে 0° অঞ্চলের কাছাকাছি, 0° অক্ষাংশের কাছাকাছি অঞ্চলে উষ্ণতা বেশি থাকছে এবং এই 0° থেকে যত আমি উপরের দিকে যাচ্ছি বা যত আমি নিচের দিকে যাচ্ছি তত কি হচ্ছে, তত উষ্ণতা কমতে থাকছে। প্রতি 1° অন্তর 0.28° কমতে থাকে। নিরক্ষরেখা থেকে উপরের দিকে বা নিচের দিকে যেদিকেই যাও না কেন, প্রতি 1° অন্তর 0.28°C উষ্ণতা কমতে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? তো এখানে সেটাই লেখা আছে। এখানে সেটাই লেখা আছে, অক্ষাংশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ ল্যাটিটিউড। অক্ষাংশের পার্থক্যের উপর সূর্যরশ্মির পতন নির্ভর করে, যা উষ্ণতা নিয়ন্ত্রণের প্রধান কারণ। নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ 0°র পার্শ্ববর্তী অঞ্চল, এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। লম্ব রশ্মি কম জায়গায় বেশি তাপ কেন্দ্রীভূত করে, একে বায়ুমণ্ডলের কম স্তর ভেদ করতে হয়, ফলে এখানকার বায়ুমণ্ডল তীব্র উত্তপ্ত হয়। ঠিক পাশাপাশি মেরু অঞ্চল অর্থাৎ 90° কাছাকাছি অঞ্চল, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায়, পৃথিবীর বক্রতার কারণে সূর্যরশ্মি তত তির্যকভাবে পড়ে এবং তির্যক রশ্মি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। একে বায়ুমণ্ডলের অনেক স্তর ভেদ করে আসতে হয়, ফলে বায়ুর ধূলিকণা মেঘ দ্বারা বেশি তাপ শোষিত হয়। তাই মেরু অঞ্চল মেরু অঞ্চলের যে বায়ুমণ্ডল সেটা অপেক্ষাকৃত শীতল হয়। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে আমাদের একটা চিত্রও দিতে হবে, চিত্রটা তোমরা এইভাবে একটা বানাতে পারো। এর পরবর্তী কারণ হচ্ছে উচ্চতা। এর পরবর্তী কারণ কি? এর পরবর্তী কারণ হচ্ছে উচ্চতা। তাহলে সিম্পল ব্যাপার কি, বায়ুকে কিন্তু সূর্যরশ্মি সরাসরি কিন্তু উত্তপ্ত করছে না। বায়ু উত্তপ্ত হচ্ছে পরিচলন এবং পরিবহন পদ্ধতিতে। পরিচলন এবং পরিবহন পদ্ধতিতে, মেনলি পরিচলন পদ্ধতিতেই বায়ু বেশি উত্তপ্ত হয়ে থাকে। তাহলে পরিচলন পদ্ধতি কি সেটা আমরা আগে একটু বুঝে নিই। আমরা আগেও পড়েছি, আবার এখন একবার একটু রিভাইজ করে নিই। সাপোজ এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ সূর্যের তাপে, এই ভূপৃষ্ঠ কি হচ্ছে, সূর্যের তাপে এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, টেম্পারেচার, ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। এবং এই ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু, এই ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু, ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু, এই ভূপৃষ্ঠের উত্তাপে সেই বায়ু কিন্তু উষ্ণ হচ্ছে এবং সেই পার্টিকুলার বায়ু যখন উষ্ণ হচ্ছে, উষ্ণ হয়ে হালকা হয়ে সে উপরে উঠে যাচ্ছে এবং উপর থেকে শীতল ভারী বায়ু এখানে নেমে আসছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি। ক্লিয়ার? এই পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি। তাহলে পরে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে শীতল ভারী বায়ু সবসময়ের জন্য কোথায় আসছে? নিচে আসছে। শীতল ভারী বায়ু সবসময়ের জন্য নিচে আসছে এবং উষ্ণ হালকা বায়ু সবসময়ের জন্য উপরে যাচ্ছে। ঠিক আছে? তাহলে শীতল হচ্ছে কোথায়? উষ্ণ বায়ু উপরে উঠছে, ঠিক, কিন্তু উপরে উঠে শীতল হচ্ছে। তাহলে ওখানে শীতলীকরণের একটা মেকানিজম আছে। আর নিচে শীতল বায়ু আসছে, এখানে এসে উষ্ণ হচ্ছে, এখানে উষ্ণ হওয়ার একটা মেকানিজম আছে, যেটা পরিচলন পদ্ধতি। সূর্যের তাপ, ভূপৃষ্ঠ উত্তপ্ত, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণ। বোঝা গেল? ঠিক এই যে উষ্ণ বায়ুটা উপরে উঠে গেল, এই উষ্ণ বায়ুটা উপরে উঠে যাওয়ার পরে, উষ্ণ বায়ুটা উপরে উঠে যাওয়ার পরে উপরে গিয়ে এও ঠান্ডা হয়ে যাবে, উপরে গিয়ে এও শীতল হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে পরে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে তত উষ্ণতা কি হবে? হ্রাস পাবে। কেন?
কারণ মেন উষ্ণতা বায়ুর মেন উষ্ণতার উৎসই তো হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ সংলগ্ন স্থান। বোঝা যাচ্ছে? তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি দূরে থাকা যায় তাহলে পরে কি হবে? ভূপৃষ্ঠ থেকে দূরে থাকলে ভূপৃষ্ঠ থেকে দূরে থাকলে বায়ুর উষ্ণতা কম থাকবে। ক্লিয়ার? বায়ুমণ্ডল প্রধানত নিচের দিক থেকে ওপরের দিকে উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। বায়ুমণ্ডল সাধারণত নিচের থেকে ওপরের দিকে উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। আমি ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে পরিচলন পদ্ধতি, আর বিকিরণ পদ্ধতি হচ্ছে কি? বিকিরণ পদ্ধতি হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণ হলো। এবার এই উষ্ণ বায়ু নিজের পার্শ্ববর্তী বায়ুকে উত্তপ্ত করছে, এই উষ্ণ বায়ু তার পার্শ্ববর্তী বায়ুকে উত্তপ্ত করছে, তাপ বিকিরণ করছে। এই বায়ু মানে এই পার্টিকুলার এই অঞ্চলের বায়ু তাপ বিকিরণ করে তার পার্শ্ববর্তী অঞ্চলের বায়ুকে উত্তপ্ত করছে। এইভাবে একটা লেয়ার কি হচ্ছে? এইভাবে একটা লেয়ার উষ্ণ হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে বায়ুমণ্ডল প্রধানত নিচের দিক থেকে উপরের দিকে উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের হার নর্মাল ল্যাপস রেট যেটা, সেটা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে। উদাহরণস্বরূপ এই কারণের জন্য সমতল ভূমি কলকাতা যেটা 22.57 ডিগ্রি নর্থে অবস্থিত, এবং দার্জিলিং এর পাহাড় যেটা 27.0 ডিগ্রি নর্থে অবস্থিত, এই দুটো মোটামুটি ভাবে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত হলেও কলকাতা থেকে দার্জিলিং এর তাপমাত্রা কিন্তু হিউজ পার্থক্য। তাহলে উচ্চতার প্রভাবটা আমি আরেকবার তোমাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি। উচ্চতার প্রভাব হচ্ছে মেইনলি বায়ুমণ্ডল সূর্যের তাপে সরাসরি উষ্ণ হচ্ছে না। বায়ুমণ্ডল তিনটে পদ্ধতিতে উত্তপ্ত হচ্ছে: পরিচলন, পরিবহন, বিকিরণ। পরিচলন, পরিবহন, বিকিরণ। এবার কি ঘটছে? ফার্স্ট হচ্ছে সূর্যের তাপে আমাদের ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, এবার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণ হচ্ছে, এবং এই উষ্ণ বায়ু যখন হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, উপর থেকে তখন শীতল ভারী বায়ু নিচে নেমে আসছে। এই যে পদ্ধতি, এটা হচ্ছে পরিচলন পদ্ধতি। এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে কি, যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণ হচ্ছে, এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণ হয়ে এই বায়ু তার নিজের উষ্ণতার দ্বারা তার তার পার্শ্ববর্তী স্তরের বায়ুকে উত্তপ্ত করছে। এই যে পদ্ধতি, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাহলে পরিচলন পদ্ধতি আর বিকিরণ পদ্ধতি বললাম। আর পরিবহন পদ্ধতি হচ্ছে কোনো একটা অঞ্চলের উষ্ণ বা শীতল বায়ু, সেটা উষ্ণতার মেকানিজমের কারণে সেটা প্রবাহিত হওয়া, সেটা কোনো স্থানে প্রবাহিত হওয়া, সেটা হচ্ছে পরিবহন, অর্থাৎ তাপকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে আমাদের মেন হচ্ছে উচ্চতার প্রভাব। তাহলে বায়ু উষ্ণ হচ্ছে ভূপৃষ্ঠের সংলগ্ন। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে বায়ু থাকবে তত কি হবে? ভূপৃষ্ঠ থেকে যত উপরে থাকবে তত বায়ুর উষ্ণতা কম হবে। এর কারণের জন্য আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠি তত আমাদের বায়ুর উষ্ণতা কম হয়। প্রতি 1 কিলোমিটারে আমাদের 6.4 ডিগ্রি সেলসিয়াস পার 1 কিমি হারে বায়ুর উষ্ণতা কমতে থাকে। যত আমরা উপরে উঠবো তত আমাদের উষ্ণতা কমবে। ঠিক এই কারণের জন্য কলকাতা এবং দার্জিলিং দুটো মোটামুটি ভাবে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও তাদের উষ্ণতার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। বুঝে গেল? তাহলে এখানে আমাদের একটা ছবির প্রয়োজন, ছবি দিতে হবে। ছবিটা আমরা এরকম ভাবে দিতে পারি। উষ্ণতা হ্রাস। আচ্ছা, এর পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন। এর পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে স্থলভাগ এবং জলভাগের বন্টন। জলভাগ ও স্থলভাগের যে ধর্ম, সেটা
কি দেখো, ফার্স্ট আমাদের বুঝতে হবে যে জলভাগের ধর্ম কি, জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে শীতল হয়। ঠিক সেই জায়গাতে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হচ্ছে এবং দ্রুত শীতল হচ্ছে। ঠিক আছে, জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত। অন্যদিকে তাহলে পরে এর মেকানিজমটা আগে বুঝে নাও। তাহলে জলভাগ এবং স্থলভাগ, জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং ধীরে ধীরে শীতল হচ্ছে। আর স্থলভাগ দ্রুত উত্তপ্ত হচ্ছে এবং দ্রুত শীতল হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে সমুদ্রের পাশাপাশি দুটো অঞ্চল যেখানে সন্ধ্যার পর গিয়ে স্থলভাগ তাপ ছেড়ে দিয়ে শীতল হচ্ছে, তখন কিন্তু জলভাগ উষ্ণ থাকছে। জলভাগ উষ্ণ থাকার কারণে জলভাগের উপরে যে বায়ু, সেই বায়ু উষ্ণ থাকছে। এবং সেই বায়ু উষ্ণ থাকার কারণের জন্য সেই বায়ু কি হচ্ছে, সেই বায়ু চলে আসছে কোথায়, স্থলভাগের দিকে পরিবহন পদ্ধতিতে। এবং স্থলভাগের যে শীতল বায়ু সেটা চলে যাচ্ছে কোথায়, জলভাগের দিকে। তাহলে তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা তাপের সমতা বজায় থাকছে, যেটাকে বলা হচ্ছে সমভাবাপন্ন অবস্থান বা সমভাবাপন্ন অবস্থা। বোঝা গেল? আবার দেখো, এটা মনে করো সাপোজ একটা শীতের সন্ধ্যা বা শীতের রাত, যেখানে সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে সমুদ্রের উপরের বায়ু উষ্ণ, কিন্তু সমুদ্রের পার্শ্ববর্তী যে অঞ্চল সেখানে সন্ধ্যার পরে বায়ু সেখানকার যে ভূপৃষ্ঠ তাপ ছেড়ে দিয়ে সেখানকার ভূপৃষ্ঠ মানে স্থলভাগ প্রচণ্ডভাবে শীতল হয়ে গেছে। ঠিক তখন যদি আহ সমুদ্র থেকে বা সমুদ্রের উষ্ণ বায়ু যদি স্থলভাগের দিকে যদি প্রবাহিত হয়, তাহলে সেই স্থলভাগের যে শীতলতা, সেই শীতলতা খানিকটা কি হবে, কম হবে, অর্থাৎ শীত কমবে। এবং ঠিক এইভাবে আমরা যদি দেখি যে দিনের বেলা দিনের বেলা ঠিক জলভাগ উষ্ণ হতে টাইম নাই, আবার এদিকে আমাদের স্থলভাগ দ্রুত উষ্ণ হয়ে যায়। স্থলভাগ দ্রুত উষ্ণ হলে স্থলভাগের উপরের যে বায়ু, সেই বায়ু কি হচ্ছে, উষ্ণ বায়ু। এবং সেই সময় জলভাগের উপরের বায়ু ততটা পরিমাণে কিন্তু উষ্ণ থাকছে না, শীতল থাকছে। ফলে এই স্থলভাগের উপরে যে উষ্ণ বায়ু, সেই স্থলভাগের উপরে উষ্ণ বায়ু কি হচ্ছে, পরিচলন পদ্ধতিতে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে। যখন স্থলভাগের উপরের বায়ু উষ্ণ ও হালকা হয়ে যখন উপরে উঠে যাচ্ছে, তখন জলভাগের বায়ু এই অঞ্চলের দখল নিতে ছুটে আসছে। শীতল বায়ু এই অঞ্চলের দখল নিতে ছুটে আসছে, অর্থাৎ এই অঞ্চলের যে উষ্ণতা, যে অতিরিক্ত যে গরম, সেই গরম কিন্তু হচ্ছে জলভাগের যে অপেক্ষাকৃত যে শীতল বায়ু, সেই শীতল বায়ুর কারণে কিন্তু সেই শীতল বায়ুর কারণে অপেক্ষাকৃত আমাদের স্থলভাগের উপরে উষ্ণতা কমছে। বোঝা যাচ্ছে? ঠিক এই কারণের জন্যই সমুদ্র এবং স্থলভাগ যেখানে পাশাপাশি অবস্থান করছে, সেখানকার জলবায়ু সমভাবাপন্ন জলবায়ু হচ্ছে, সমভাবাপন্ন। আর সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে সেখানে হচ্ছে চরম ভাবাপন্ন। অর্থাৎ চরম ভাবাপন্নতে কি হবে, এখানে শীতের সময় অত্যাধিক শীত পড়বে আর গরমের সময় অত্যাধিক গরম পড়বে। কিন্তু সমুদ্রের কাছাকাছি অঞ্চলে কি হবে, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে দুটোর মধ্যে একটা সমতা বা ব্যালেন্স থাকবে। তাহলে এটাও আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণের মধ্যে একটি। এরপর হচ্ছে বায়ু প্রবাহ। এবার দেখো সিম্পল, লু এর কথা আমরা সকলেই জানি। এই লু যদি কোনো একটি শীতল অঞ্চলের দিক থেকে শীতল অঞ্চলের উপর দিয়ে যদি প্রবাহিত হয়, যেমন ঠিক এই অঞ্চলটাতে লু প্রবাহিত হয়, ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাপের উপরে ঠিক এই অঞ্চলটাতে লু প্রবাহিত হয়। এবার এই লুটা যদি চলে আসে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্থ পোর্শনে, দার্জিলিং এর দিকে, তাহলে পরে কিন্তু এই অঞ্চলে টেম্পারেচার স্বাভাবিকভাবে বেড়ে যাবে। ঠিক সেম ভাবে কোনো শীতল অঞ্চলের শীতল বায়ু যদি কোনো উষ্ণ অঞ্চলের উপর দিয়ে যদি প্রবাহিত হয়, তাহলে সেখানকার তাপমাত্রাও কিন্তু কমে যাবে। শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু, যেমন উত্তর ভারতের গ্রীষ্মকালীন স্থানীয় বায়ু লু প্রবাহিত হয়, সেই অঞ্চলের উষ্ণতা হঠাৎ বেড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উষ্ণ উষ্ণ
উষ্ণ স্রোত যদি কোনো শীতল অঞ্চলের উপর দিয়ে, কোনো উষ্ণ স্রোত যদি উচ্চ অক্ষাংশী অঞ্চল দিয়ে যখন প্রবাহিত হয়, উচ্চ অক্ষাংশীয় যে উপকূলগুলো তার পাশ দিয়ে যখন প্রবাহিত হয়, তখন অপেক্ষাকৃতভাবে তার উষ্ণতার প্রভাবে সেই উপকূল অঞ্চলগুলিতে কি করছে, উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। আবার ঠিক সেম ভাবে যখন কোনো শীতল স্রোত আমাদের নিরক্ষীয় অঞ্চলের উপকূলের পাশ দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, সেই শীতল স্রোতের শীতলতার প্রভাবে নিরক্ষীয় অঞ্চলের যে উষ্ণতা, সেই উষ্ণতাও কিন্তু কমে যাচ্ছে। তো সমুদ্র স্রোতও কিন্তু আমাদের উষ্ণতা, বায়ুমণ্ডলে বিভিন্ন উষ্ণতার তারতম্যের একটা বিশেষ কারণ। ঠিক আছে, উষ্ণ স্রোত শীতল অঞ্চলের পাশ দিয়ে, উষ্ণ সমুদ্র স্রোত যেমন উপসাগরীয় স্রোত, উষ্ণ স্রোতের মধ্যে একটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। তারপরে হচ্ছে শীতল স্রোত। শীতল স্রোত উষ্ণ অঞ্চলের পাশ দিয়ে, শীতল স্রোত যেমন হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হলে তাপমাত্রা হ্রাস পায়, যেমনটা আমি বললাম ঠিক তেমনই নোটে দেওয়া আছে, তোমরা একবার একটু পড়ে নিলেই হবে। আর যদি কোনো জায়গায় তারপরেও বুঝতে না পারো তোমরা কমেন্ট করবে। দেখো ভূমির ঢাল, ভূমির ঢাল হচ্ছে একটা ইম্পর্টেন্ট। ভূমির ঢাল প্রধানত হচ্ছে আমাদের সূর্য উত্তরায়ণ আর দক্ষিণায়নে, আমাদের সূর্য উত্তর এবং দক্ষিণের মধ্যে কি করে, বছরের অর্ধেকটা সময় উত্তরায়ণ, বছরের অর্ধেকটা সময় দক্ষিণায়ন। ঠিক এবার দেখো, এবার হচ্ছে যে কোনো পর্বতের যে ঢাল, সে ঢালকে যদি আমি উত্তর ও দক্ষিণ যদি দেখি, তাহলে আমরা যেহেতু আমাদের ভারতবর্ষ হচ্ছে উত্তর গোলার্ধে, আমাদের ভারতবর্ষ কোথায়, উত্তর গোলার্ধে অবস্থিত, এক্স্যাক্টলি উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। সুতরাং সূর্যকে আমরা সবসময়ের জন্য কোথায় বেশি দেখতে পাই, সূর্যকে আমরা সবসময়ের জন্য দক্ষিণ গোলার্ধে দেখতে পাই। পর্বতের ঢাল সূর্যের অভিমুখ বা বিপরীতে থাকার উষ্ণতা নির্ভর করে। উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণ ঢালমুখী হওয়ায়, উত্তর গোলার্ধে পর্বতসমূহের দক্ষিণ ঢালমুখী হওয়ায়, যেখানে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, ফলে তাপমাত্রা বেশি হয় এবং জনবসতি গড়ে ওঠে। দেখো এবার একটা মজার জিনিস দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, এই হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ, আমাদের ভারত ঠিক এই জায়গাতে অবস্থিত, ইন্ডিয়া। এবার আমাদের সূর্যের গতিপথ হচ্ছে এই রকম, সূর্যের গতিপথ হচ্ছে এরকম। ঠিক আছে, সূর্যের গতিপথ হচ্ছে এরকম, মানে সূর্য বেশিরভাগ সময়টা কি হচ্ছে, ইন্ডিয়ার থেকে কোন দিকে থাকছে, ইন্ডিয়ার সাউথ পোর্শনে থাকছে, ইন্ডিয়ার সাউথের দিকে থাকছে সূর্য। তাহলে এর ফলে কি হচ্ছে, এর ফলে কোনো পাহাড়ের দক্ষিণ ঢাল, কোনো পাহাড়ের দক্ষিণ ঢাল, মনে করো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এই যে দক্ষিণ ঢাল, এই দক্ষিণ ঢালে কিন্তু সূর্য রশ্মিটা বেশি পড়ে, উত্তর ঢালে কিন্তু পড়ে না। ঠিক এই কারণের জন্য যে কোনো পাহাড়ের দক্ষিণ ঢালে কিন্তু জনবসতি গড়ে ওঠে, উত্তর ঢালে কিন্তু জনবসতি গড়ে ওঠে না, এবং দক্ষিণ ঢালের উষ্ণতা কিন্তু বেশি থাকে, অর্থাৎ ভূমির ঢাল অনুযায়ী কিন্তু এখানে উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। এরপরে রয়েছে মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। স্বাভাবিকভাবে কোনো অঞ্চলে যদি প্রচুর পরিমাণে যদি বৃষ্টিপাত হয়, সেখানকার তাপমাত্রা অনেকটাই হ্রাস পাচ্ছে, এটা একবারে। দ্বিতীয় হচ্ছে মেঘের আবরণ বেশি থাকলে তার দিনের বেলায় সূর্যরশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়, দিনের তাপমাত্রা কমে। আবার রাত্রের বেলা কি হচ্ছে, ভূপৃষ্ঠের যে বিকিরণ, ভূপৃষ্ঠের যে সৌররশ্মি যে ভূপৃষ্ঠ যে বিকিরণ করে, সেই বিকিরণে বাধা দেয়, এর ফলে রাতের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ পাতার দ্বারা সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, এর ফলে মানে এই যে গাছের যে গাছপালার যে পাতা, এটা একটা কাজ করে, ফলে সরাসরি সূর্যরশ্মি মাটিতে পৌঁছাতে পারে না। ফলে যেখানে বেশি স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, বেশি ঘন জঙ্গল রয়েছে, সেখানে উষ্ণতা কি হয়, কম হয়। এর পাশাপাশি উদ্ভিদের যে প্রচ্ছেদন প্রক্রিয়ার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, প্রচ্ছেদন প্রক্রিয়ার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এই দুই কারণের জন্য আর্দ্র বাতাস, আর্দ্র ও শীতল থাকে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে মৃত্তিকা।
মৃত্তিকা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মৃত্তিকার বিভিন্ন মৃত্তিকার যে উপাদানগত বৈশিষ্ট্য এবং জলের পরিমাণ। যেমন দেখো, বালি মৃত্তিকা, মরুভূমি অঞ্চলে বালি মৃত্তিকা, সেই মৃত্তিকাতে কিন্তু জলই থাকছে না, সেই মৃত্তিকাতে কিন্তু জলের পরিমাণ থাকছে না। আবার দেখো আমাদের ঠিক সমভূমি অঞ্চলে যে পলি মৃত্তিকা, সেই পলি মৃত্তিকাতে কিন্তু জলের পরিমাণ বেশি, মানে মাটিতে জল ধরে রাখার ক্ষমতা বেশি। তাহলে পরে আমরা কি জানি যে জল ধীরে ধীরে উষ্ণ হয় এবং ধীরে ধীরে শীতল হয়। আর যেখানে জল থাকে না সেটা, মানে যেটা একদম পুরো স্থলভাগ, সেটা ফার্স্ট তো আমরা জল এবং স্থলভাগের বৈশিষ্ট্য তো আমরা জেনেছি যে জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয় এবং জলভাগ ধীরে ধীরে শীতল হয়, আর স্থলভাগ দ্রুত উষ্ণ হয় এবং দ্রুত শীতল হয়। এবার ভাবো যে স্থলভাগের মধ্যে, স্থলভাগের মেন উপাদান কি? মাটি। তাহলে যে মাটিতে জল ধারণের ক্ষমতা বেশি, তাহলে সে জলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ধর্ম পালন করবে। অর্থাৎ পলি মৃত্তিকাতে জল ধারণের ক্ষমতা বেশি, অর্থাৎ এক্ষেত্রে পলি মৃত্তিকা কি করবে? ধীরে ধীরে উষ্ণ হবে এবং এর যে ধারণ ক্ষমতা সেটা বেশি এবং ধীরে ধীরে শীতল হবে, ধীরে ধীরে শীতল হবে। আর ঠিক মরুভূমি অঞ্চলের যে মাটি, অর্থাৎ বালি মৃত্তিকা, তার কিন্তু জল ধারণের ক্ষমতা নেই এবং তাতে কোনো জলের অস্তিত্ব নেই। এর ফলে কি হচ্ছে? সূর্য যখন বিকিরণ, মানে সূর্য রশ্মি যখন পড়ছে তখন প্রচন্ডভাবে উত্তপ্ত হচ্ছে এবং সূর্য রশ্মি যাওয়ার সাথে সাথে কি হচ্ছে? তাপ বিকিরণ করে অতি দ্রুত শীতল হয়ে যাচ্ছে, অতি দ্রুত শীতল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে মাটির গঠন ও রঙের উপর তাপ শোষণের ক্ষমতা নির্ভর করে। যেমন বেলে মাটি বা মরুভূমির বালি দ্রুত গরম ও দ্রুত ঠান্ডা হয়, তাই মরুভূমিতে দৈনিক উষ্ণতার ব্যবধান খুব বেশি। দিনের বেলা যতটা গরম, রাত্রেবেলা ততটা ঠান্ডা। কিন্তু পলি মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা ধীর গতিতে উষ্ণ ও ধীর গতিতে শীতল হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নগরায়ন। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে নগরায়ন কি? দেখো, নগরায়ন হচ্ছে যে চারিদিকে যে নগর সভ্যতা গড়ে উঠছে, পাকা পাকা বাড়ি, রাস্তা ঘাট ইত্যাদি, এগুলো হচ্ছে নগরায়ন বা আরবানাইজেশন। তাহলে এর ফলে কি হচ্ছে? এই নগরায়ন তৈরি হচ্ছে কি, মানে পাথরের যে বাড়ি ঘর, রাস্তাঘাট, এইগুলো প্রথমত হচ্ছে প্রচন্ড পরিমাণে হিটকে অ্যাবজর্ব করে রাখতে পারে দীর্ঘক্ষণ। আর তার সাথে শহরাঞ্চলে কি হচ্ছে? গাড়ির ধোঁয়াতে কি আছে? CO2, কার্বন ডাইঅক্সাইড কি করছে? রোল প্লে করছে গ্রিন হাউস গ্যাস কি কাজ করে? যেন তাপকে ধরে রাখার কাজ করে। ঠিক আছে? তাহলে এই নগরায়ন, পিচের রাস্তা, পাকা বাড়ি, কলকারখানা, শিল্পাঞ্চল, বড় বড় বিল্ডিং, এইগুলো কিন্তু তাপকে ধরে রাখছে, যেটাকে বলছে হিট আইল্যান্ড। ঠিক আছে? এই কংক্রিটের কাঠামো দিনের বেলা প্রচুর তাপ শোষণ করে এবং তা ধরে রাখে, যার ফলে শহরাঞ্চলে একটি অবরুদ্ধ উষ্ণ অঞ্চল বা তাপ দ্বীপ গড়ে ওঠে, যেটাকে হিট আইল্যান্ড বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে যেখানে আরবান এরিয়া স্বাভাবিকভাবে সেই পার্টিকুলার এরিয়াটার বায়ুমণ্ডলীয় উষ্ণতা কিন্তু অত্যাধিকভাবে বেশি হবে। বোঝা গেল? এবার হচ্ছে উপসংহার। পরিশেষে বলা যেতে পারে যে উপরোক্ত প্রাকৃতিক ও মানবীয় সৃষ্ট কারণগুলি যৌথ প্রভাবের কারণেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতার বৈচিত্র্য তারতম্য দেখা যায়। ঠিক আছে? তাহলে পরে এই গেল তোমাদের এই টপিকটা। আমি তোমাদের এই নোটটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে। ঠিক আছে? এইভাবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস 10-এর সমস্ত সাবজেক্টকে কভার করাবো এবং তার পাশাপাশি ক্লাস 10-এর পাশাপাশি কিন্তু অন্যান্য ক্লাসের ভিডিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ, এখনকার জন্য এটুকুই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।